আসসালামু আলাইকুম। আমাদের সিএমএ, এসিসিএ, সিএ এবং সিমা এই কোর্সগুলোতে প্রফেশনাল লেভেলে অর্থাৎ পারফরমেন্স স্ট্র্যাটেজি এটি বিভিন্ন লেভেলে আছে। অনেক সিমার কোর্সে বা আইসিএমবির কোর্সে আমরা দেখেছি এটি হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেলে এই কোর্সটা আছে, পারফরমেন্স স্ট্র্যাটেজি। সো এই কোর্সের ব্যাপারে আমার অনেক স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছেন। আমি একসময় রেগুলার ফ্যাকাল্টি ছিলাম, এখন যদিও ফিজিক্যালি অত ক্লাস নিতে পারি না, বাট আপনাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করেছি বিভিন্ন সময় আপনাদের যে ইস্যুগুলো ক্রিটিক্যাল লাগে সেগুলো ডিসকাস করতে। পার্টিকুলারলি এই সিলেবাসের কোর্সগুলো হচ্ছে যে রিয়েলি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন, স্পেশালি ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়ে আজকে কথা বলবো। বাংলাদেশের কনটেক্সটে আমি এই উদাহরণগুলোকে ইজি করে বোঝানোর চেষ্টা করব, সো দ্যাট আপনারা যে শুধুমাত্র কোর্স পাস করার জন্য নয়, আমার কাছে মনে হয়েছে যে যারা জব করবেন, স্পেশালি যারা লোকাল এবং স্পেশালি লোকাল কোম্পানিগুলো কাজ করবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়, সেই জায়গাগুলোয় ফাইন্যান্সিয়াল রিস্ক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা অ্যাড্রেস করা। সো আজকের কন্টেন্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল রিস্ক সেটি হচ্ছে যে দুইভাবে আমরা দেখব। একটা ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, এটি অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি হচ্ছে হেজ করবেন নাকি হেজ করবেন না। কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি অটো হেজ হয়ে যায় যখন এক্সপোর্ট এবং ইম্পোর্ট থাকে একটা অর্গানাইজেশনের, এবং মোটামুটি একই ভলিউমের ফরেন কারেন্সি, পার্টিকুলারলি একটা ফরেন কারেন্সির উপরে সেই কারেন্সিতে ইম্পোর্ট হয় এবং সেই একই কারেন্সিতে এক্সপোর্ট হয়, অনেক ক্ষেত্রে অটো হেজ হয়ে যায়। আর ডেরিভেটিভস এর ইউজ করে কিন্তু আমি এই কারেন্সি রিস্কটাকে ম্যানেজ করতে পারি, মিনিমাইজ করতে পারি। সো এটি একটি পার্ট। আর একটা পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্কের টাইপ গুলো কতটা, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ক্রেডিট রিস্ক, আমরা জানি বাকিতে বিক্রি করলে একটা রিস্ক থাকে। এটি কিন্তু আসলে এই ফরেন কারেন্সির সঙ্গে সম্পৃক্ত না, এটি হচ্ছে লোকাল মার্কেটে অথবা ফরেন কারেন্সিতে এক্সপোর্ট করে আপনি কতটুকু ক্রেডিট দিবেন। হ্যাঁ, এটিকে ডেফার্ড এলসি করবেন নাকি এলসি অ্যাট সাইট হবে, সেটি ইম্পর্টেন্ট যখন আপনি হচ্ছে যে এক্সপোর্ট করছেন। এর বাইরে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে পলিটিক্যাল রিস্ক। পলিটিক্যাল রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ আপনি যখন এক্সপোর্ট করেন তখন কিন্তু এই রিস্কটা অ্যাসেস করতে হবে কোন কান্ট্রিতে, আফ্রিকান কোনো কান্ট্রিতে যদি এক্সপোর্ট করেন সেখানে পলিটিক্যাল আনস্টেবিলিটি আপনাকে ইম্প্যাক্ট ফেলবে। সো এটিরও ডিসকাশন আছে। এর বাইরে হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, সেটি হচ্ছে যে বাকি বিক্রি করেন না, আপনি পলিটিক্যাল রিস্ক নাই বিকজ আপনি ইন্টারন্যাশনাল এক্সপোজার নেই, আপনি লোকাল মার্কেটে করছেন। লোকাল মার্কেটেও কিন্তু পলিটিক্যাল রিস্কটা অ্যাসেস করতে হয়, বিকজ আপনি এই মার্কেটের পলিটিক্যাল চেঞ্জ এন্ড আনস্টেবিলিটির ক্ষেত্রেও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক হতে পারে। আর ইন্টারেস্ট রেট রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেক সময় দেখি ব্যাংকিং এবং লেন্ডার এবং বড়োয়ারের ভিতরে বায়ার সেলার যে রিলেশনশিপ, কখনো বায়ার টপে থাকে, অন টপ, মানে তখন বার্গেন পাওয়ার অফ বায়ার বেশি থাকে, অনেক সময় সেলারে বেশি থাকে। সো বায়ার্স মার্কেট, সেলার্স মার্কেট অফ দ্য আই মিন দ্য financial sector is very important for this assessment of financial risk. And obviously another risk is currency risk, because currency সঙ্গে আমরা জানি যে fluctuation of relation between, let's say বাংলাদেশে আমরা most of the case ইউএসডি এর এগেইনস্টে এলসি করি। আমরা জানি এখন ব্লক চেইন এলসি হচ্ছে, আমরা আরএমবিতেও কিছু কিছু এলসি হচ্ছে। সো আরএমবি এর এলসি কেন আসছে? বিকজ আমরা যখন চায়না থেকে ইম্পোর্ট করি তখন আরএমবি থেকে একবার ইউএসডি তে কনভার্ট হয়, ইউএসডি থেকে আমরা ইম্পোর্ট করি, ইউএসডি থেকে বিডিটি হয়। সো এই বাংলাদেশি কারেন্সি টু চায়না কারেন্সি যেতে যে আমরা ইউএসডি ইউজ করি। সো এখানে দেয়ার ইজ এ রিস্ক অফ কারেন্সি ট্রানজেকশন এন্ড ট্রান্সলেশন। সো সেই জায়গায় এসে অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে স্পেশালি চায়নায় যদি হয় তাহলে সরাসরি আপনার হচ্ছে যে এলসি করলে আপনার রিস্কটাকে মিনিমাইজ করা যায় আরএমবিতে। আমাদের সাথে সবচেয়ে বেশি ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়, ইম্পোর্ট স্পেশালি বেশি ফ্রম দ্য ইন্ডিয়া। সো দেয়ার ইজ নো স্কোপ অফ ওপেনিং এলসি ইন আইএনআর, ইন্ডিয়ান কারেন্সিতে সম্ভব না, যে কারণে ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে ডলারের ফ্লাকচুয়েশন এবং আমাদের দেশের বিডিটির সঙ্গে ডলারের ফ্লাকচুয়েশনের কারণে কিন্তু ইম্প্যাক্টটা পড়ে। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটি আপনাদেরকে অত্যন্ত হেল্প করবে টু পাস ইউর এক্সাম, বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। এবং আপনারা যারা ব্যাংকিং করবেন, আমাকে অনেকেই বলে যে ব্যাংকিং এর এই ব্যবস্থাপনা, আপনি এলসি ম্যানেজমেন্ট, এই সব বিষয়ে কথা বলার জন্য, সেটিও একসাথে কভার করব। সো ওভারঅল ওভারভিউ অফ দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ফাইন্যান্সিয়াল রিস্ক আসলে রিস্ক কি? রিস্ক হচ্ছে ডেভিয়েশন ফ্রম দ্য এক্সপেকটেশন। তার মানে হচ্ছে আজকে সকালে আপনি চিন্তা করলেন যে এখন শীতকাল শুরু হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আপনি
প্রবাবিলিটি অফ দ্য রেইন এফেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম, যে কারণে আপনি ছাতা নিলেন না। বাট ইফ দ্য রেইন কামস দেন দেয়ার ইজ এ রিস্ক। সো এই যে ছাতা না নেয়ার কারণে যে রিস্কটা হলো, আবার এমনও হতে পারে ছাতাটা নিয়ে গেলেন, যেহেতু শীতকাল ছাতা নেওয়ার অভ্যেস নাই, আপনি কোন একটা জায়গায় ফেলে আসলেন, সেই রিস্ক আছে। সো রিস্ক ইজ দ্যাট হোয়াট ইউ আর এক্সপেক্টিং, ওখান থেকে ডিফারেন্স হওয়াটাই রিস্ক। তো ফাইন্যান্সিয়াল রিস্ক ইজ এ রিস্ক অফ চেঞ্জ in a financial condition such as exchange rate, interest rate, credit rating of customer credit worthiness এর উপরে, and the price of a good or services is very important. Type of financial risk আমি আগে বলেছি, সেম জিনিসটা টাইপ অফ রিস্ক হচ্ছে ক্রেডিট রিস্ক, পলিটিক্যাল রিস্ক, interest risk and currency risk. Political risk is not necessarily a financial risk, but it include here because often financial risk is the form of prospective of the foreign business activities. অনেক সময় from the মানে I mean the financial risk কে প্রভাবিত করে হচ্ছে আপনার পলিটিক্যাল রিস্ক, আমরা এটা জানি। Political risk is essentially to do with the wider risk of foreign ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ইনফ্যাক্ট আমরা জানি যে এখন বাংলাদেশে লেটস সে কেউ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করলো, সো কারেন্সি রিস্ক তার জন্য ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে রিপ্রেটেশন অফ মানি। সে ধরেন এখানে একটা ফ্যাক্টরি করলো, এখানে আনরেস্ট হলো, এখান থেকে টাকা ডিভিডেন্ড নেওয়ার প্রসেসটা কেমন, তারপরে ডিভিডেন্ড নেওয়ার ক্ষেত্রে কত পার্সেন্ট ডাবল ট্যাক্সেশন ট্রিটি আছে কিনা ওই কান্ট্রির সঙ্গে। আবার অনেক ক্ষেত্রে হয় হচ্ছে যে ডিভিডেন্ড হয়তো রিপ্রেটেশন হয়, বাট ফরেন মানিটা ইনভেস্টমেন্ট রিপ্রেটেশন চ্যালেঞ্জিং হয়। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক এগুলো অ্যাড্রেস করেছে, এবং বিওআই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন, যেটা আছে এখন বাইডা বলা হয়, ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সেই জায়গায় কিন্তু আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এই জিনিসগুলো বাংলাদেশের যারা ফরেন ইনভেস্ট করতে চায় তাদের জন্য ইজি করা হয়েছে অনেক ক্ষেত্রেই। সো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সকে আগানোর জন্য এই কাজগুলো করা হয়েছে। এরপরে সেকেন্ড হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক ইজ দ্য রিস্ক অফ নন পেমেন্ট or late payment of the receivables. Credit risk will always exist in the business that make credit sales, and therefore it needs to be managed. আমি সুপারস্টার গ্রুপে দীর্ঘদিন ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। সো আমরা দেখতাম যে অনেক সময় বাকিতে বিক্রি না করার কারণে সেলস এফেক্টেড হয়, বিকজ অন্য কম্পিটিটর কোম্পানিগুলো বাকি দেয়। আবার বাকি যদি বেশি দিয়ে ফেলানো হয় তাহলে দেখা যায় এটা কালেকশনের ক্ষেত্রে লেট হয়। লেট তো কমন ফেনোমেনা, অনেক ক্ষেত্রে নন পেমেন্টও হয়। সো অবভিয়াসলি ক্রেডিট না দিলে যেমন ব্যবসা করে যাবে, আর ক্রেডিট দিলে আবার রিস্ক থেকে যাবে লেট পেমেন্ট আর নন পেমেন্ট। সো ইউ নিড টু ড্রাফট এ ভেরি স্পেসিফিক স্ট্রিনজেন্ট রিগোরাস পলিসি, ক্রেডিট পলিসি, এবং এসওপি গুলো যদি স্ট্রং হয়, আপনি যদি ক্রেডিট অ্যামাউন্ট এবং ক্রেডিট টাইমটাকে কন্ট্রোল করতে পারেন স্ট্রং এসওপির মাধ্যমে, এবং লাইক আমরা এসিপি ইউজ করি, যেটি হচ্ছে যে সিস্টেম অ্যাপ্লিকেশন যেটা আমরা করি আর কি, এসএপি অ্যানোয়েন্ডেম, সে এই এসএপি সফটওয়্যারে কিন্তু আমরা জানি যে খুব স্ট্রিক্টলি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে ক্রেডিট টার্ম, ক্রেডিট অ্যামাউন্ট এগুলোকে যেমনি কন্ট্রোল করা যায়, তেমনি অটো আপনাকে অটো পপ আপ শো করে যে ক্রেডিট লিমিট এক্সিড করছে কিনা, আপনি অটো মেইল জেনারেট করে যে আপনি কোন কাস্টমারের এজিংটা কেমন, এই জিনিসগুলো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, কাস্টমার এজিং ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে আমরা বলছি ম্যানেজমেন্ট অফ ক্রেডিট রিস্ক। তাহলে এই যে ক্রেডিট রিস্ক বললাম, ক্রেডিট রিস্কের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট থাকবে, কিভাবে করবেন। তখন আমি বলছি দ্য মোস্ট কমন মেথড ইউজ টু ম্যানেজ দ্য কন্ট্রোল রিস্ক আর কি স্ট্রং ক্রেডিট কন্ট্রোল প্রসিডিওর। আমি যেটা বললাম, ইনক্লুডিং পলিসিস রিগার্ডিং দ্য ক্রেডিট চেক। ক্রেডিটটা রেগুলার চেক করা হবে, আপনার সেলসের লোকজন মার্কেটে যে বাকি দিচ্ছে কি দিচ্ছে না, কত পার্সেন্ট দিচ্ছে, উইকলি কত কালেকশন হচ্ছে, বাই উইকলি কত হচ্ছে, মান্থলি কত হচ্ছে, কোন অ্যামাউন্ট গুলো স্টাক হয়ে গেছে, কোন অ্যামাউন্ট গুলো আপনার স্লো কালেকশন হয়ে গেছে, মানে অলমোস্ট ডরমেন্ট অ্যাকাউন্ট হতে যাচ্ছে, সে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রেডিট লিমিট এন্ড ক্রেডিট টার্ম, যেটা আমি বললাম যে ক্রেডিট লিমিট এমন হতে পারে যে যারা যদি বাকি নেয় তাহলে কিন্তু আপনার ডিসকাউন্ট পার্সেন্টেজটা কমে যাবে, আর নগদ টাকা নিলে, নগদ টাকা ব্যবসা করলে ডিসকাউন্ট বেশি হবে। এইভাবে কিন্তু ক্রেডিট টার্ম এবং ক্রেডিট পলিসি যদি সেট করেন তাহলে দেখা যাবে যে আপনি ক্রেডিট কন্ট্রোল করতে পারছেন, কালেকশনটা ইজি হচ্ছে। ডেট কালেকশন অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ এজড ডেটর অ্যানালাইসিস, আমি যেটা বললাম যে এজিং অফ ইওর অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট এন্ড রিমাইন্ডার, এই যে রিমাইন্ডার বললাম পপ আপ হয়, এসিপির মতো ইন্টিগ্রেটেড সফটওয়্যারে কিন্তু অটোমেটিকলি আপনি যে বাকি সেল করছেন তার ক্রেডিট টার্ম, ক্রেডিট অ্যামাউন্ট এগুলো পপ আপ হয়, এবং কোনোভাবেই ক্রেডিট অ্যামাউন্ট এক্সিড করলে কোনোভাবেই আপনার নতুন করে ইনভয়েস জেনারেট করা যায় না।
সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস, ইন্স্যুরিং হচ্ছে যে আপনি যেটা করলেন যে আপনার বাকিতে সেল করছেন, বাট এটা কালেক্টিভিটি হবে কি হবে না, এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যদি আপনি এটাকে পলিসি নিয়ে নেন, তাহলে ইন্স্যুরেন্সের কিছুটা প্রিমিয়াম গেলেও টাকাটা রিকভার অনেক সময় ইজি হয়। তারপরে ডেট ফ্যাক্টরিং উইদাউট রিকোর্স। উইদাউট রিকোর্স মানে হচ্ছে যে আপনি লেটস সে আপনি বাকিতে সেল করেছেন, এখন বাকিতে সেল করার সময় আপনি যে ইনভয়েস জেনারেট করেছেন, সে চালানে রিসিভ করে দিয়েছে, প্রোডাক্টটা কনফার্ম যে আপনি এখন 3 মাস পরে সে টাকা দেওয়ার কথা, আপনি এখন এটাকে ফ্যাক্টরিং করে আপনার ক্যাশে নিয়ে নেন, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলটা ব্যাংকে আপনার ফ্যাক্টরিং করলেন, ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আপনি যার কাছে সেল করেছেন আপনার কাস্টমারের কাছ থেকে 3 মাস পরে টাকা নিয়ে নিবে, যে কারণে আপনাকে কিছুটা অবশ্যই কমিশন দিতে হবে টু দ্য অর্গানাইজেশন। আর এখানে রিকোর্স বলা হয়েছে মানে হচ্ছে যে ভবিষ্যতে এই টাকার যদি না পাওয়া, উইদাউট রিকোর্স বলা হয়েছে ভবিষ্যতে যদি আপনার ব্যাংক অথবা আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যার সঙ্গে আপনি এই টার্মে গেছেন যে আপনার কাস্টমার 3 মাস পরে টাকা দিবে, আপাতত আপনি ফ্যাক্টরিং করে টাকাটা নিয়ে নিচ্ছেন, সো এই টাকাটা যদি কাস্টমার না দেয় ব্যাংকে, তাহলে আপনার কোনো লায়াবিলিটি বা দায় দায়িত্ব নেই, এটাকে বলা হয় উইদাউট রিকোর্স, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখন একটা ছোট্ট টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দেখি, তারপরে আমরা নেক্সট লেভেলে যাই। এখানে এক্স ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা লোন দেয়, লাইক আমাদের আইডিএলসি, আইপিডিসি এবং বিভিন্ন ব্যাংকগুলো যারা আছে, lending to the customer for the purchase of consumer durables, কাস্টমার কনজিউমার ডিউরেবলস দেয়, অর্থাৎ টিভি, এয়ার কন্ডিশন, ফ্রিজ এগুলো দেয়। এক্স কারেন্টলি হ্যাজ এ টোটাল 120 মিলিয়ন আপনার পাউন্ড স্টার্লিং লেন্ড টু দ্য কাস্টমার। টোটাল কাস্টমারের কাছে সে পাবে হচ্ছে 120 মিলিয়ন, মানে হচ্ছে 1,20,00,000, সরি 12 কোটি টাকা, 12 কোটি টাকা হচ্ছে পাবে, 12 কোটি পাউন্ড স্টার্লিং পাবে টোটাল কাস্টমারের কাছে। পরে বলা হচ্ছে এন্ড কারেন্টলি হ্যাজ 2 লাখ টাকা, 2 লাখ মানে 200,000 লোনস আউটস্ট্যান্ডিং টু কাস্টমার, বাকি আছে, তার বাকি আছে এই মুহূর্তে হচ্ছে 2 লাখ টাকা। দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ বিং এ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট, এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বলা হয়েছে অফ এক্স, এই এক্স কোম্পানির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হ্যাজ ক্যালকুলেটেড দ্যাট দ্য লাইকলিহুড অফ এ কাস্টমার ডিফল্টিং অফ এ লোন ইজ 2%। সাধারণত সারা বছর যে ব্যবসা বাণিজ্য হয় 2% কাস্টমার এটা ডিফল্ট করে, 98% ফেয়ার কাস্টমার তারা প্রপারলি টাকাটা দিয়ে দেয়। হোয়াট ইজ দ্য ক্রেডিট রিস্ক এক্সপোজার অফ এক্স অন ইটস কনজিউমার লেন্ডিং? এই যে কাস্টমারকে যে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বাকি দেয়, লোন দেয়, এই লোনের ক্ষেত্রে কনজিউমার ডিউরেবলস কেনার জন্য এই টাকার 98%ই প্রপারলি চলে আসে, 2% প্রবলেম হয়, ডিফল্ট করে। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে ক্রেডিট এক্সপোজার কত? এক্সপ্রেস ইউর অ্যান্সার ইন পাউন্ড স্টার্লিং, রাউন্ডেড দ্য নিয়ারেস্ট ডলার। এখানে আসলে কিছু দেখার, অ্যান্সার দেখার প্রয়োজন হবে। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, যখনই আপনি টোটাল এক্সপোজার লিমিট আপনি বাকিতে মার্কেটে দেন হচ্ছে আপনার হচ্ছে যে 120 মিলিয়ন, অর্থাৎ 12 কোটি টাকা, 12 কোটি পাউন্ড স্টার্লিং, আর যেটুকুই বাকি থাক, যেটুকুই রিস্ক থাক না কেন, টোটাল যে বাকি আপনি মার্কেটে দেন, দিস ইজ বেসিকলি ইয়োর হচ্ছে দ্য এক্সপোজার। সো আলটিমেটলি ধরেন আপনি বাকিতে দিচ্ছেন সারা বছর 100 কোটি টাকা, এর ভিতরে বিভিন্ন সময় কমে বাড়ে এবং অনেক সময় দেখা যায় যে 5 কোটি 4 কোটি টাকা ডিলে হয় পেমেন্ট, বাট 100 কোটি টাকা যে ক্রেডিট মার্কেটে দিচ্ছেন। সো এখানে কোশ্চেন হচ্ছে অ্যাজ পার দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রুল এবং স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড, এখানে বলা হচ্ছে টোটাল তার এক্সপোজার হবে হচ্ছে, ক্রেডিট রিস্ক এক্সপোজার হবে ওই 100 কোটি টাকাই, এখানে যেটা 120 মিলিয়ন দ্য পাউন্ড স্টার্লিং, নট আউটস্ট্যান্ডিং কত টাকা রিস্ক আছে এটা না, টোটাল অ্যামাউন্টটাই হবে তার হচ্ছে ক্রেডিট রিস্ক এক্সপোজার। সো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে আপনি যদি বাকিতে বিক্রি করেন তাহলে বাকির ক্রেডিট রিস্ক এক্সপোজার হয় কোনটা? টোটাল টাকাটা, এই টোটাল টাকাটাই ক্রেডিট রিস্ক এক্সপোজার হয়, নট লাইকলি যে কত টাকা আপনি আদায় করতে পারবেন কি পারবেন না, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে আপনি যেহেতু বাকি দিয়েছেন, সো টোটাল বাকি যে লিমিট, স্যাংশন লিমিট হচ্ছে আপনার, যে লিমিটটাই হচ্ছে আপনার ক্রেডিট। ব্যাংকের ক্ষেত্রে কি হয়, আমাদের একটা লিমিট দিয়ে দেয় হয়তো 50 কোটি টাকার, আমরা হয়তো 30-35 কোটি টাকা অ্যাভেল করি, বাট যেহেতু সে 50 কোটি টাকা লিমিট দিয়ে দিচ্ছে, আমি যে কোনো সময় 50 কোটি টাকা নিতে পারি, সো ব্যাংকের জন্য ক্রেডিট রিস্ক এক্সপোজার হচ্ছে ওই 50 কোটি টাকা, সেটা বুঝলাম। দেন নাম্বার 3, পলিটিক্যাল রিস্ক। পলিটিক্যাল রিস্ক ইজ এ রিস্ক ফেসড বাই অ্যান ওভারসিজ ইনভেস্টর। সাধারণত ক্রস বর্ডার বিজনেস করলে এই সমস্যাটা হয়। দ্য হোস্ট কান্ট্রি আর হোম কান্ট্রি আপনাদের একটু বুঝাই দিই, সেটা হচ্ছে ধরেন
চাইনিজ একটা কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করবে, এখন চাইনিজ কোম্পানি হচ্ছে হোস্ট কান্ট্রি, আর হচ্ছে আর যেখানে ইনভেস্ট করছে সেটা হচ্ছে হোম কান্ট্রি। সো হোম কান্ট্রি আর হোস্ট কান্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। সো বলা হচ্ছে যে পলিটিক্যাল রিস্ক ইজ দ্য রিস্ক ফেসড বাই দ্য ওভারসিজ ইনভেস্টর দ্যাট দ্য হোস্ট কান্ট্রি গভর্নমেন্ট হ্যাজ অ্যাডভার্স অ্যাকশন এগেনস্ট। হোস্ট কান্ট্রি হচ্ছে হোস্ট কান্ট্রি আর হোম কান্ট্রি একই, সরি আমি একটু ভুল বলেছি। চায়না যদি বাংলাদেশে ইনভেস্ট করে তাহলে এইখানে বাংলাদেশ হবে হোস্ট কান্ট্রি অথবা হোম কান্ট্রি, হ্যাঁ, আর চায়না হবে ইনভেস্টর কান্ট্রি। সো এখানে হোস্ট কান্ট্রি যদি কোনো কারণে অ্যাডভার্স কোনো ডিসিশন নেয় দ্যাট দ্য কোম্পানি ইজ হ্যাজ ইনভেস্টেড, ধরেন চায়নার সাথে বাংলাদেশের রিলেশন খারাপ হয়ে গেল, যে কোনো কারণে যুদ্ধ লেগে গেল, তখন চাইনিজ যে ইনভেস্টররা এখানে ইনভেস্ট করেছে তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ইট ক্যান টেক ডিফারেন্ট ফর্মস দ্যাট দ্য মানে থ্রেটস, কি কি থ্রেট আছে, ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল। কি কি রিস্ক আছে, রিস্কটা হচ্ছে রিস্ক অফ কনফিসকেশন অর ডিস্ট্রাকশন অফ দ্য ওভারসিজ অ্যাসেট। অর্থাৎ চায়নার সাথে আপনার রিলেশনশিপ খারাপ হয়ে গেল, আমাদের গভর্নমেন্টের চায়না ইনভেস্টমেন্টের উপরে কোনো রকম পলিটিক্যালি কোনো ইম্প্যাক্ট পড়লো, গভর্নমেন্ট করলো না কিন্তু কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টি যে তাদের হচ্ছে যে স্থাপনা ভাঙচুর করলো, এই ধরনের রিস্ক গুলো কিন্তু থেকে যায়, আমরা দেখি ইন্টারন্যাশনাল মার্কেটে কান্ট্রি রিলেশনশিপের কারণে। তারপরে বলা হচ্ছে কমার্শিয়াল রিস্ক বিকজ ফরেন গভর্নমেন্ট ডিসক্রিমিনেট এগেইনস্ট ওভারসিজ ফার্মস, কোটাস, ট্যারিফ এন্ড ট্যাক্সেস। অনেক সময় আমরা জানি যে বাংলাদেশের ইন্ডিভিজুয়ালের ট্যাক্স রেট লেটস সে হাইয়েস্ট রেট যদি হয় 25%, একজন ফরেনার যদি বাংলাদেশে কাজ করে ট্যাক্স রেট হয় 30% হবে, এটাই যৌক্তিক। সো দেখা যায় যে ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই হলে গভর্নমেন্টের পলিসি, কোটা, ট্যারিফ এবং আদার নন ট্যারিফ যে বেনিফিট গুলো আছে বা যে ধরনের বার বা রেস্ট্রিকশন থাকে তার কারণেই ক্ষতি হতে পারে। রেস্ট্রিকশন অ্যাক্সেস টু দ্য লোকাল বরোইং, দেখা যায় যে ফরেন কান্ট্রি বাংলাদেশে ইনভেস্ট করলো কিন্তু সে কি করতে পারছে না, সে লোকাল মার্কেট থেকে টাকা লোন নিতে পারছে না। সো বলা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু দ্য লোকাল বরোইং, সে লোকাল ব্যাংক থেকে হয়তো লোন নিতে পারছে না। তারপরে কি আছে, ইনসিস্টিং অন রেসিডেন্ট ইনভেস্টর অর এ জয়েন্ট ভেঞ্চার উইথ এ লোকাল কোম্পানি। বাংলাদেশের একসময় রুল ছিল, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে কেউ 100% এফডিআই করতে পারতো না, অর্থাৎ বাইরের কোম্পানি এসে 100% এখানে ইনভেস্টমেন্ট করতে পারতো না। যেটা হতো তাদেরকে করতে হতো কি, কোনো লোকাল পার্টনার নিতে হতো। এখন ধরেন ইন্ডিয়ান বা চাইনিজ কোনো কোম্পানি বাংলাদেশে অপারেশন শুরু করলো, তাদের 100% এফডিআই, কিন্তু একটা সময় গভর্নমেন্ট পলিসি আবার রিইনফোর্স করলো যে না, এখানে আপনার 80-20 ম্যাক্সিমাম ফরেন ইনভেস্টমেন্ট 80% হতে পারে আর লোকাল কারেন্সি মিনিমাম 20% থাকতে হবে। তখন কিন্তু তার স্টেকটা লোকালের সাথে শেয়ার করতে হবে, জয়েন্ট ভেঞ্চার করে। দিস ইজ এ অলসো আই মিন দ্য পলিটিক্যাল রিস্ক। তারপরে কি আছে, রেস্ট্রিকশন on repatriating cash or capital or dividend। আমি ক্লিয়ারলি আপনাদের শুরুতেই বলছিলাম যে রিপ্যাট্রিয়েশন অফ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখা গেল যে কি করলো আপনার হচ্ছে যে প্রপারলি আপনি হলো না, আপনি যেটা হলো যে ডিভিডেন্ড নিতে পারছেন না প্রপারলি, অথবা ডাবল ট্যাক্সেশন ট্রিটি নাই ওই কান্ট্রির সঙ্গে, ঝামেলা হয়ে গেল। ক্যাপিটাল নেয়ার ক্ষেত্রে অনেক ধরনের রেস্ট্রিকশন তৈরি হলো। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে রেস্ট্রিকশন অন দ্য কনভার্সন অফ দ্য কারেন্সি কনভার্সন করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। কি দেখতে পাই, যে ধরেন আমরা কাজ করছি যে লেটস সে চায়নার সঙ্গে, চায়না আরএমবি, যে শুরুতেই বলছিলাম চায়না আরএমবি এবং বিডিটি এবং ইউএসডি, তিনটার একটা ঝামেলার কারণে দেখা গেল যে কি হলো, যে চায়না বাংলাদেশ এবং চায়না কারেন্সি, বাংলাদেশ কারেন্সি এবং হচ্ছে আপনার চায়না কারেন্সি, বাংলাদেশ কারেন্সি, ইউএসডি কারেন্সি, এই তিন কারেন্সির কনভার্সনের কারণে কিন্তু রিস্কে পড়ে যায়। তারপর হচ্ছে রেশনিং দ্য সাপ্লাই অফ দ্য ফরেন কারেন্সি। অনেক সময় যেটা হয় যে আপনি টাকা যখন নিতে যাবেন দেশে, তখন কিন্তু ওই কারেন্সি শর্টেজ হয়ে যায় এবং বহুত ধরনের ফরেন রিজার্ভের সমস্যা হয়। এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি ডিউ টু দ্য পলিটিক্যাল অ্যাকশন। আমরা জানি এক্সচেঞ্জ রেট উইথ দ্য চাইনিজ আমাদের যে রেট আছে বা ইউএসডি, এটা কিন্তু পলিটিক্যাল অ্যাকশনের কারণে চেঞ্জ হতে পারে। মিনিমাম নাম্বার অফ লোকাল ন্যাশনালস টু বি এমপ্লয়েড। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে যে বলা হয় যে বাংলাদেশে এত% লোককে, বা যদি ফরেন এমপ্লয়ি হয় 50 জন, লোকাল হয়তো তাকে রাখতে হবে 100 জন, এরকম। প্রাইস ফিক্সিং বাই দ্য গভর্নমেন্ট অনেক সময় লোকাল মার্কেটে কিন্তু প্রাইসিং ফিক্স করে, যে কোনো কমোডিটি বিক্রি করার ক্ষেত্রে ট্যারিফ বা নন ট্যারিফ বিভিন্ন ধরনের সিস্টেম করে তারা বলে যে এই প্রাইসে সেলস করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না। মিনিমাম বা গভর্নমেন্ট যদি পারচেজার হয় তাহলে গভর্নমেন্ট প্রাইস ফিক্স করে দিল গভর্নমেন্ট পারচেজে। হ্যাঁ, যেমন ধরেন আমরা জানি যে যদি বাংলাদেশে কেউ ইলেকট্রিসিটি প্রডিউস করে, গভর্নমেন্ট একটা ফিক্সড রেটে কিনে নেয়।
যদিও গভর্নমেন্ট এখানে সাবসিডি দেয়। এনিওয়ে, সো তারপরে বলা হচ্ছে কি, আমরা বলছি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে মিনিমাম পার্সেন্টেজ অফ লোকাল কম্পোনেন্ট টু বি ইউজ। অনেক সময় দেখা যায় যে লোকাল ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে 100% ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট করা যাবে না। এটা গভর্নমেন্ট হচ্ছে ইনফ্যান্ট বাংলাদেশি কোম্পানিকে বা ইনফ্যান্ট কান্ট্রি, হোম কান্ট্রি বা হোস্ট কান্ট্রির ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য বলে যে সমস্ত র মেটেরিয়াল ইম্পোর্টেড হওয়া যাবে না, কিছু কিছু প্রোডাক্ট লোকাল থেকে প্রকিউর করতে হবে। এটি কিন্তু অনেক সময় রিস্ক হয়ে যায়, বিকজ ইম্পোর্ট করলে সে যদি তার কান্ট্রি থেকে পাঠায় তাহলে হয়তো প্রাইস লো হবে, বাংলাদেশে হয়তো প্রাইস হাই। ইনভ্যালিডেটিং প্যারেন্ট, অনেক সময় দেখা যায় প্যারেন্ট কোম্পানির সাথে একটু সমস্যা হয়ে গেল, তাদেরকে ইনভ্যালিড করে দেওয়া হলো, এটিও কিন্তু কমন। তারপর ক্লেমিং কম্পেনসেশন ফর দ্য পাস্ট অ্যাকশন। হয়তো আপনি 5 বছর আগে ব্যবসা করেছেন, যাওয়ার সময় বা কোনো একটা সময় আপনাকে বলা হলো যে ভাই আপনি এই প্রবলেম করছিলেন, আপনার এত ট্যাক্স ক্লেম আছে বা এই বিষয়গুলো আছে। সো দেখা যায় পাস্ট কোনো অ্যাকশনের জন্য কিন্তু কম্পেনসেশন, দিস ইজ দ্য রিস্ক। তাহলে এই রিস্ক গুলো কিভাবে মিনিমাইজ করবেন? ম্যানেজিং দ্য পলিটিক্যাল রিস্ক, এখানে বলা হচ্ছে ইউজিং দ্য পলিটিক্যাল র্যাঙ্কিং টেবলস অফ দ্য ইউরোমানি ম্যাগাজিন টেবিল। ইউরোমানি ম্যাগাজিনে কিন্তু বলা আছে কোন দেশের কেমন হচ্ছে রিস্ক বেশি। ইভ্যালুয়েটিং দ্য কান্ট্রিজ ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, এটা কিন্তু দেখা হয় যে সেই দেশের আপনার ব্যালেন্স অফ পেমেন্ট কেমন আছে, আনএমপ্লয়মেন্ট লেভেল কেমন আছে, পার ক্যাপিটা ইনকাম কেমন, ইনফ্লেশন কেমন, এক্সচেঞ্জ রেট পলিসি কেমন, রেট অফ ইকোনমিক গ্রোথ কেমন, হ্যাঁ, এবং এখানে ইনফ্লেশন গ্রোথ কেমন, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। যে দেশ যত ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, লেটস সে পৃথিবীর নাম্বার 1 ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি ইজ সিঙ্গাপুর। ওয়াই? বিকজ ইজ অফ ডুইং বিজনেসে তারা 1 নম্বরে থাকে। আপনার সিঙ্গাপুরের পরে আপনার হচ্ছে নিউজিল্যান্ড, এগুলো ভালো অবস্থানে আছে। নর্থ আমেরিকান কিছু কান্ট্রি ভালো আছে, নর্ডিক কিছু কান্ট্রিতে ভালো আছে, ইভেন মালয়েশিয়াও কিন্তু 20-25 ভিতরে থাকে, যেখানে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স থেকে বোঝা যায় সেখানে ইনভেস্টমেন্ট করলে তাদের পার ক্যাপিটা ইনকাম ব্যালেন্স, মানে ব্যালেন্স অফ পেমেন্ট, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট পলিসি, এগুলো খুব ইন্টারেস্টিং, ভালো, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, ফরেন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। ইন্ডিয়া কিন্তু এক সময় আমরা দেখেছি যে অনেকেই কিন্তু আপনার হচ্ছে যে মোদি গভর্নমেন্ট চাচ্ছিল যে কলকাতায় বেশ কিছু ইনভেস্টমেন্ট হোক, ফরেন ইনভেস্টমেন্ট হোক, টাটা ইনভেস্ট করুক, কিন্তু আবার এখানে কিন্তু মমতা ব্যানার্জি বলছে না, ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না, তারা কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করেছে। সো কান্ট্রির এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ইভ্যালুয়েটিং দ্য কারেন্ট গভর্নমেন্ট পপুলারিটি, ধরেন আপনার একটা গভর্নমেন্ট কি স্টেবল কিনা, পপুলার আছে কিনা, এমন সময় আসলে আনস্টেবল শুরু হয়ে গেল। আমাদের 2013 সালে মনে আছে আমাদের দেশে অনেক ধরনের পলিটিক্যাল আনস্টেবিলিটি ছিল, 6তেও ছিল, 6 থেকে 8 পর্যন্ত অনেক ধরনের পলিটিক্যাল আনস্টেবিলিটি হয়েছে। সেই সময় কিন্তু আপনাকে ফরেন ইনভেস্টররা কিন্তু অ্যাসেস করেছে যে আসলে ইনভেস্ট করবে কি করবে না, করলে কি অবস্থা হবে। স্টেবিলিটি, অ্যাটিটিউড অফ দ্য ফরেন ইনভেস্টমেন্ট টুগেদার উইথ দ্য অ্যাটিটিউড অফ দ্য অপোজিশন পার্টিস, অপোজিশন পার্টিদের কি অবস্থা আছে। লুকিং এট দ্য হিস্ট্রিক্যাল স্টেবিলিটি অফ দ্য পলিটিক্যাল সিস্টেম, কোন কোন দেশে লাইক সিঙ্গাপুর বা আমরা দেখি যে অনেক বছর ধরে স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, হোয়ারাস শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, ভুটান না, ইভেন আমাদের পাশের দেশ হচ্ছে ভিয়েতনাম না, ভিয়েতনামে অনেক ভিয়েতনাম এখন স্টেবল হয়ে যাচ্ছে অনেকটাই। আমি কম্বোডিয়া গেছিলাম, ওখানেও স্টেবল হচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনার এখানে পাশের মায়ানমার যেটা, এটা কিন্তু পলিটিক্যালি ইজ ভেরি আনস্টেবল। এইসব দেশে কিন্তু সাধারণত ইনভেস্টমেন্ট এরকম হয় না, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকে। লুকিং অ্যাট চেঞ্জিং রিলিজিয়াস অ্যান্ড কালচারাল অ্যাটিটিউড, অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট ওন করে, লেটস সে আফগানিস্তানের যে ইনভেস্টমেন্টের যে প্যাটার্ন ছিল, ইউএস যখন জোর করে দখল করে চালাচ্ছিল, যখন আফগানের তালেবানরা যখন এই কান্ট্রি দখল করলো, তখন কিন্তু একটা তাদের ইনভেস্টমেন্ট, তাদের অ্যাটিটিউড টু দ্য ফরেন ইনভেস্টমেন্ট ইজ চেঞ্জ হয়ে গেছে। সো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু চেক, ইউ নিড টু মানে কনসিডার দিস থিংস। টেকিং অ্যাডভাইস ফ্রম দ্য কোম্পানিজ ব্যাংক, আপনি যে ব্যাংকে অলরেডি ট্রেড করেন সেই কান্ট্রির, সেই আপনার যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন থাকে ব্যাংকগুলোর সাথে, সো দেখা যায় আপনি যে দেশের কান্ট্রি, সেই দেশের কান্ট্রির যেসব ব্যাংকের সাথে রিলেশনশিপ আছে সেই ব্যাংক থেকে খবর নিতে পারেন। সাম মেথড মিনিমাইজিং দ্য রিস্ক অফ ফলোস, প্রায়র নেগোসিয়েশন, আগের থেকে নেগোসিয়েশন করা যায়। রিস্ট্রাকচারিং ইনভেস্টমেন্ট, অনেক সময় হেজ করতে হয় যে কতটুকু করবেন করবে না। এন্টারিং ইন দ্য ফরেন জয়েন্ট ভেঞ্চার করলে অনেক সময় লোকাল ঝামেলাগুলো লোকাল পার্টনার এটা হ্যাজ মানে টেক কেয়ার করে। আমি দেখেছি জ্যোতি ল্যাবরেটরির সঙ্গে বাংলাদেশের কল্লোলের, আমি যখন ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম তখন আমরা জেবি করেছি। ইন্ডিয়ান থাইল্যান্ডের শাহপাথানা গ্রুপ, মামানু রুজ, যেটা থাই প্রেসিডেন্ট ফুড, তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার করেছি, কারণ তারা জানে যে লোকাল পার্টনার থাকলে অনেক ক্ষেত্রে তাদের এই বিষয়গুলো চ্যালেঞ্জ কম হয়। অবটেনিং এগ্রিমেন্ট এন্ড কন্ট্রাক্ট উইথ ওভারসিজ গভর্নমেন্টে G2G, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। ইউজিং লোকাল ফাইন্যান্সিং, লোকাল ফাইন্যান্স করলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের যে কারেন্সি রিস্ক থাকে, ট্রান্সলেশন ট্রানজেকশন রিস্ক, সেগুলোকে মিনিমাইজ হয়। প্ল্যানস ফর
eventual ownership part ownership by foreign countries investor, মানে দেখা যায় পার্টলি ইনভেস্টমেন্ট হয়। এরপরে হচ্ছে আমরা এই কোর্সের অ্যাকাউন্টিং আসপেক্টে ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে আমাদের দেখার বিষয়, সেটি হচ্ছে আমরা জানি এটা কি, সেটি হচ্ছে যে ইন্টারেস্ট রেট রিস্ক, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, বিকজ ইন্টারেস্ট রিস্ক ইজ দ্য রিস্ক অফ গেইনস অর লুজেস অন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারেস্ট রেট। অনেকে এখানে অ্যাসেট লাইবিলিটি কনফিউশন হবেন। অ্যাসেট লাইবিলিটি মানে হচ্ছে যে আপনি যখন ধরেন ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে আপনি এটা ডিফার্ড পেমেন্ট আছে, আপনি আইদার ইউপাস ইউজ করেছেন 6 মাস পরে পেমেন্ট করবেন, অথবা ডিফার্ড এলসি ছিল আপনার, এই এলসিটা ছিল ডিফার্ড এলসি। তো ডিফার্ড এলসি হলে কি হয়েছে, আপনি এই পেমেন্টটা পরে করবেন, তো এটা আপনার লাইবিলিটি। এই লাইবিলিটি আজকে ধরেন 86 টাকা রেটে ডলার এক্সচেঞ্জ আছে, বাট যখন পেমেন্ট হবে সেটা ধরলেন 88 টাকা হয়ে গেল, সেটা পার ডলারে 2 টাকা করে আপনার লুজার হবে। একইভাবে অ্যাসেট কিভাবে হতে পারে, আপনি এক্সপোর্ট করলেন ওই ডিফার্ড এলসি মোডে, আপনি এক্সপোর্ট করলেন, আপনি টাকা পাবেন 3 মাস পরে। সো আজকে আপনার এটা অ্যাসেট হিসেবে আছে, অ্যাকাউন্ট রিসিভেবল। সো আজকে ডলার যদি আপনার স্ট্রঙ্গার হয়, টাকা যদি উইকার হয়, তাহলে এক্সপোর্টাররা হ্যাপি। বাট কোনো কারণে ডলার যদি উইকার হয়ে লোকাল কারেন্সি গেইন করে, তাহলে কিন্তু আপনি আপনার মানে ডলার যদি আপনি এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করার পর যদি আপনার ইনফ্লেশন হয়, অর্থাৎ ডলারের ভ্যালু বেড়ে যায় আর আপনার লোকাল কারেন্সি উইকার হয়, তাহলে কিন্তু আপনি হ্যাপি হবেন। আর উল্টা হবে হচ্ছে ইম্পোর্টারের ক্ষেত্রে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো বলা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক ইজ দ্য রিস্ক অফ গেইনস অর লসেস অন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটের, এখানে খালি ইন্টারেস্ট রেটের কথা বলছি। আমরা লিবরের সাথে আমরা জানি লিবর প্লাস লোকাল রেটে দেওয়া হয়। আমরা এখন ব্যাংকিং এ ইউপাস এলসি ইউজ করি, মোস্টলি হচ্ছে লিবর প্লাস হচ্ছে লোকাল সার্ভিস চার্জ সহ 3, 2.5 থেকে 3, 3, 3.5 এর ভিতরে। সো এইটা কিন্তু একসময় 6 পর্যন্ত তুলে নিয়ে গেছিল। সো এটা ইম্পর্টেন্ট যে ইন্টারেস্ট রেট কেমন হবে। It will occur for any organization which has asset or liability on the ইন্টারেস্ট ইজ পেয়েবল আর রিসিভেবল। যদি এমন হয় যে আপনি কোন একটা ফরেন মানে আপনি একটা ফরেন লোন অ্যাভেল করছেন, সেটা হইতে পারে আপনার হচ্ছে যে মানে ওবিইউ ইউনিট থেকে হতে পারে, অথবা আপনি এমন হতে পারে যে আপনি হচ্ছে যে ফরেন ক্যাপিটাল মেশিনারিজের জন্য আপনি লোন ইউজ করছেন, অথবা র মেটেরিয়ালের জন্য ইউপাস ইউজ করছেন। সো এটার জন্য কিন্তু আপনাকে একটা রেট চার্জ করতে হবে। এখন যদি দেখা যায় যে ব্যাংক বলে যে আমি লিবরের রেট প্লাস আমার সার্ভিস চার্জ হচ্ছে 3%, এন্ড লিভার এখন ধরেন 0.3 বা 0.4, পরে যদি লিভার যদি 1% হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লোকাল রেটটা বেড়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্ট রেট রিস্ক। এরপর হচ্ছে যে এক্সপোজ টু ইন্টারেস্ট রেট রিস্ক। কি কি এক্সপোজার, কি কি এক্সপোজার হয়, এই এক্সপোজারটা কি? এক্সপোজার হচ্ছে the exposure to interest rate risk will be depend on the amount of the interest bearing asset or liability that is hold and the type of that are floating and fixed rate. এখানে আমি কতগুলো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ডিয়ার স্টুডেন্টস, যারা আপনারা আমাকে নিয়মিত ফলো করেন, আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য বলি। সেটা হচ্ছে এখানে কি বলছে, এক্সপোজার টু দ্য ইন্টারেস্ট রিস্ক উইল ডিপেন্ড অন দ্য amount of interest bearing asset or liability that is hold and the type of these are কি, আপনি কি এটা ফ্লোটিং রেটে করছেন না ফিক্সড রেটে? হোয়াট ইজ ফ্লোটিং রেট, হোয়াট ইজ ফিক্সড রেট আমি বলছি। ধরেন আপনি একটা ফরেন ইনভেস্টমেন্ট করেছেন, আপনি এফডিআর করেছেন, সেই এফডিআর একটা রেট আছে। এখন এই রেটটা ফ্ল্যাকচুয়েট করলে, একটা হচ্ছে আপনার কান্ট্রি ইনফ্লেশন, তারপরে হচ্ছে যে ওই কান্ট্রিতে রেট ফ্ল্যাকচুয়েশন হলে তখন কিন্তু আপনার রিস্কে পড়ে যাবেন। আর এই এক্সচেঞ্জ রেট তো আছেই, আপনার ওই দেশের কারেন্সির সঙ্গে বিডিটির কনভার্সন তো আছেই, বাট ওই দেশের রেট যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, এখন এই ইন্টারেস্টটা দুইটা হয়, ফিক্সড এন্ড ফ্লোটিং। ফ্লোটিং মানে হচ্ছে এরকম যে আপনি ভেরিয়েবল, আপনি যখন লোন নিচ্ছেন দেয়ার ইজ নো ফিক্সড অ্যামাউন্ট। আমি একটা উদাহরণ দিই। আমি প্রায় 12 বছর আগে একটা অ্যাসেট কিনেছিলাম, একটা অ্যাপার্টমেন্ট। তখন আমার এই রেটটা ছিল ফ্লোটিং রেট। কিরকম ফ্লোটিং রেট? আমি এসসিবি স্ট্যান্ডার্ড চার্টার থেকে লোনটা নিয়েছিলাম। লোনের একটা কন্ডিশন ছিল যে বাংলাদেশ ব্যাংকের যে অকশন হয়, এই অকশন রেটটা, হ্যাঁ কারেন্সি অকশনের রেটটা যেটা হয়, এটা এভরি 6 মান্থে লেটস সে বলা ছিল যে অকশন প্লাস হচ্ছে 6%। তো অকশন রেট যদি 5% হয় আর তার যদি 6 হয়, তাহলে 11। এরপরে অকশন করলো আপনার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে অকশন এটা 7 হয়ে গেল, তখন এই 2%টা কিন্তু আপনার ঘাড়ে পড়বে, তখন কিন্তু 11 + 2 13% হয়ে যাবে। এটাকে ফ্লোটিং রেট। আর ফিক্সড রেট হচ্ছে না, আমি আজকে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছি, এই রেটটা হবে 11% আজীবন। আমার এটা যদি 15 বছর লোন হয়, 15 বছর ধরেই আমি
এই এই আপনার 11% দিব। সো এই জায়গাও চেঞ্জ আছে, ফ্লোটিং রেটেরও কিছু রিস্ক আছে, ফিক্সড রেটেরও কিছু লোন আছে, রেট আছে। যেমন ফ্লোটিং রেটের একটা সুবিধা কি, লোনটা যখন প্রথম নিয়েছিলাম 11, পরে এটা 13 হয়েছিল, পরবর্তীকালে যখন বাংলাদেশ ব্যাংকের অকশন রেটটা কমে গেছে তখন আমাকে দেখা গেছে 8-9% ওই লেনের ইন্টারেস্ট পে করতে হয়েছে। সো 11 থেকে 13 গেছে, আবার ম্যাক্সিমাম সময় আমি কিন্তু 8-9 অ্যাভেল করেছি। সো ইট ইজ বেনিফিশিয়াল ফর মি। বাট ফিক্স করলে কি হতো, আপনি ধরেন 11% লোন নিয়েছেন ফিক্সড রেটে, পরে 13 হয়েছে, ইউ আর হ্যাপি, বাট 13 পরে উইদিন 6 মান্থ এটা চলে আসছে 11, তারপর 10, 9, এরপর 8-এ চলে আসলো এবং 8 দীর্ঘদিন ক্যারি করলো, তখন আপনার মনে কিন্তু মনে হয় আপনি ইউ আর লুজার, বিকজ আপনি 11% রেটে এই ব্যাংক লোনটা ক্যারি করছেন, ওয়ারাস আপনি এখন নিলে এটাকে 8% রেটে নিতে পারতেন। সো দিস ইজ দ্য প্রস এন্ড কনস, মানে গুড এন্ড ব্যাড অফ দ্য ফ্লোটিং এন্ড ফিক্সড রেট। সো এখন মোর অন ফিক্সড রেট এক্সপোজার। ফিক্সড রেট এক্সপোজারের সুবিধা অসুবিধা সম্পর্কে বলা আছে। The same of course is true is in inverse of the company that has fixed or floating rate deposit or investment. তারা যদি ফিক্সড অথবা ফ্লোটিং রেটে কোথাও ইনভেস্ট করে অথবা ডিপোজিট করে, তাহলে কি কি হতে পারে? মেজারিং দ্য এক্সপোজার টু ইন্টারেস্ট রেট রিস্ক কি হবে? ফ্লোটিং রেটে কি হবে? Interest rate exposure is the total amount of floating rate asset and liability. ধরেন আপনি the higher of the value of the loan and the greater of the exposure of the change in the interest rate. ধরেন আমি একটা ছোট্ট কথা বলি, ইন্টারেস্টিং। ধরেন বাংলাদেশের গার্মেন্টস কোম্পানিগুলো তারা সুতা, কটন, হ্যাঁ, অথবা তারা এগুলো ইম্পোর্ট করে, অথবা ডাইং, বা তারা মোটামুটি ধরেন মোস্ট অফ দ্য কেসে তারা হচ্ছে যে সুতা ইম্পোর্ট করে। এখন এইটা করে তারা হচ্ছে যে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে পরবর্তীকালে হয়তো আবার এক্সপোর্ট করে। সো এখন দেখা যাচ্ছে যে যদি তারা ডেফার্ড পেমেন্ট এবং ডেফার্ড রিসিভ দুটোই হয়, তাহলে দেখা যাবে যে রেট যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু সে অটো হচ্ছে তার হেজিং হবে। সিমিলারলি ফ্লোটিং রেটে কি হবে? আপনি ফ্লোটিং রেটে টাকা জমা রেখেছেন, ধরেন আপনি 7% এফডিআর করলেন একটা জায়গায়, 7%, আবার 9% লোন নিলেন। এখন যদি রেট বাড়ে তাহলে আপনার এফডিআর রেট হবে 8, তখন ওইটা হবে 10, যখন এফডিআর রেট হবে 10 তখন ওইটা হবে ধরেন 12। সো অটোমেটিকলি লেন্ডিং এবং বরোয়িং রেটের, বিকজ এই যে স্প্রেডটা ইউজ করে ব্যাংক, যে স্প্রেডটা করে, স্প্রেড মানে হচ্ছে ব্যাংক যে টাকায় টাকা বরোয়িং করে, লোন নেয় সেইটা, আর যে টাকায় হচ্ছে লোন দেয়। অর্থাৎ যদি সে এভারেজ এফডিআর জমা রাখে, কারেন্ট অ্যাকাউন্টে থাকে, সিসি থাকে, বিভিন্ন ফর্মে থাকে, হ্যাঁ, এসওডি থাকে, বিভিন্ন অ্যাকাউন্ট। সো আমি ধরলাম একটা ব্যাংকের এভারেজ তার বরোয়িং কস্ট, সে যে টাকাটা জমা রাখে, পাবলিক ডিপোজিট রাখে, তার কস্ট 5%, আর সে লোন দেয় 9%, তাহলে তার এক্সপ্রেড কত? এক্সপ্রেড হচ্ছে 4%। অর্থাৎ সে ল্যান্ডিং এবং বরোয়িং এর ডিফারেন্স হচ্ছে স্প্রেড বলে। মানে এই স্প্রেডের ভিতর কি থাকে? তার প্রফিট এবং ম্যানেজমেন্ট খরচ। অর্থাৎ টোটাল ব্যাংকে যত স্টাফ, তার স্যালারি ট্যালারি সব এর থেকে যায়, এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটা তার প্রফিট। সো স্প্রেড ইজ বিটুইন দ্য ল্যান্ডিং এন্ড বরোয়িং রেট অফ এ ব্যাংক। সো এটা কিন্তু অটো হেজ হয় ফ্লোটিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে ফিক্সড রেটে কি হয়? ফিক্সড রেটে হচ্ছে দিস ইজ মেজার বাই দ্য টোটাল অ্যামাউন্ট অফ ফিক্সড রেট অ্যাসেট এন্ড লায়াবিলিটি টুগেদার with the average time of the maturity and average interest rate. Longer period of tie-in at the fixed rate could be beneficial. লম্বা সময় যদি আপনি ফিক্সড রেটে নেন তাহলে দেখা যাবে অটো হেজ হবে। আমি যেটা বললাম, এক সময় যদি ফিক্স হতো তাহলে বাড়া কমার মাধ্যমে একটা পর্যায়ে আপনি বেনিফিটেড হতেন। মোর কস্টলি টু বিজনেস ডিপেন্ডিং on what the market rates and also what the future expectation of interest rate changes. This expectation that determine this. যেমন যদি আপনি ফিক্সড রেটে কোনো একটা লোন নিয়ে ফেললেন, কিন্তু পরে দেখলেন যে মার্কেটে আরো কম রেটে লোন নেওয়া যাচ্ছে, তখন কিন্তু লুজার হবেন। তারপরে রিফাইন্যান্সিং, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে দেখি রিফাইন্যান্সিং থাকে। রিফাইন্যান্সিং এর কি হয়? রিফাইন্যান্সিং রিস্ক ইজ দ্য অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারেস্ট রিস্ক বিকজ it looks at the কি হয় risks of loans will not be refinanced or will not be refinanced at the same date. প্রথম হচ্ছে আপনি ধরেন, আমি লেটস সে আমি একটা উদাহরণ দিলাম, আমি আপনাকে ক্লিয়ার করি। ধরেন আমি লোকাল মার্কেট থেকে র মেটেরিয়াল যদি লোন করি, 1 বছরের লোকাল মার্কেটে আমাকে ফাইন্যান্সিং করে 1 বছর, অর্থাৎ 365 ডেজ অর্থাৎ 360 ডেজ। এখন আমি ইউপাস ইউজ করলাম, ইউজার্স অ্যাকসেপ্টেন্স যে লোনটা আছে ওইটা আমি ইউজ করলাম, ফরেন কারেন্সি লোন নিলাম। এখন সমস্যা হচ্ছে যে আপনি ধরেন ব্যাংকে আপনি
4% রেটে ইউপাস ইউজ করলেন। এখন এটা 6 মাস শেষ হওয়ার পরে আপনি কিন্তু নট শিওর যে আপনি রিফাইন্যান্সিং পাবেন কিনা। রিফাইন্যান্সিং পেলেও এটা 4% পাবে কিনা, ইটস অলসো রিস্কি। সো দিস ইজ অলসো এ রিস্ক, রিফাইন্যান্সিং রিস্ক থাকে। সো দিস রিজন ফর the reasons for this could include কি হয়, লেন্ডার আর আইনেলিং, লেন্ডার আর মানে যে টাকা নিবে, হ্যাঁ, টাকা যে ধার দিবে, বড় আর না, লেন্ডার আর আনউইলিং টু লেন্ড অর অনলি প্রিপেয়ার টু লেন্ড এট হায়ার রেট। পরবর্তীকালে দেখা যায় যে আপনার রিফাইন্যান্সিং রেট বাড়ায় দিল। ক্রেডিট রেটিং অফ দ্য কোম্পানি হ্যাজ রিডিউস মেকিং দেম এ মোর আনঅ্যাট্রাকটিভ লেন্ডিং অপশন। এমন হতে পারে যে আপনার ক্রেডিট রেটিং রিপোর্ট খারাপ চলে আসছে, তখন কিন্তু ব্যাংক আপনার রেট বাড়ায় দিবে। দ্য কোম্পানি মে নিড টু রিফাইন্যান্স কুইকলি এন্ড দেয়ারফর হ্যাভ ডিফিকাল্টি ইন অবটেইনিং দিস বেস্ট রেট। অনেক সময় দেখা যায় যে আগের ব্যাংকের টাকা পরিশোধ করে আবার নতুন টাকা নিতে হবে, তাড়াহুড়া হয়, আর তাড়াহুড়া হলে যেটা হয় অনেক সময় বেস্ট রেটটা পাওয়া যায় না। কারেন্সি রিস্ক নিয়ে আমার মনে হয় পরের দিন কথা বলি। আমরা এই পর্যন্তই থাকি, যে কারেন্সি রিস্ক নিয়ে আমি ইন্টারেস্ট রেট রিস্ক নিয়ে কথা বলেছি, এরপরে কারেন্সি রিস্ক নিয়ে নেক্সট দিনে কথা বলবো। ততদিন পর্যন্ত আই হোপ ইউ এনজয় দিস সেশন এবং ওয়েট করেন। আমার মনে হয় যে, আর আপনারা কমেন্ট করেন যে এই ধরনের ভিডিওগুলো রেগুলার